নমস্কার, সাফ কথা আমি আপনাদের সঙ্গে রয়েছে রূপা এবং আজকের সাফ কথার বিষয় সামনে বিধানসভা নির্বাচন এবং নির্বাচন এসেই গেছে দোরগোড়া একেবারে এবং কোন কোন বিধায়ক তাদের রিপোর্ট কার্ড নিয়ে আজকের আমাদের আলোচনার বিষয়। গত 5 বছরে তারা তাদের কেন্দ্রের জন্য ঠিক কি কি কাজ করেছেন এবং তাদের কেন্দ্রের লোকেরা আদৌ সন্তুষ্ট কিনা সমস্ত বিষয় কিন্তু আজকে আমরা এ নিয়ে আলোচনা করব। আমাদের প্রতিনিধিরা 4টি কেন্দ্র থেকে থাকবেন এবং সেখানের মানুষজনদের সঙ্গে কথা বলবেন, তাদের বিধায়ক তাদের জন্য ঠিক কি কি কাজ করেছে, তারা আদৌ সন্তুষ্ট কিনা। কারণ গত কিছুদিন ধরে আমরা নিউজ লাইভ বাংলা দেখিয়ে আসছি বেশ কয়েকটি কেন্দ্রের বেহাল রাস্তা, পানীয় জলের অভাব, কাঠের সেতু দিয়ে একেবারে জীবনের ঝুঁকি নিয়ে তারা রাস্তা পারাপার করছে। এই ধরনের ছবি কিন্তু আমরা একেবারে এক নাগারে লাগাতার দেখাচ্ছি নিউজ লাইভ বাংলা। সে জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, আদৌ যা আমরা যারা ভোট দিয়ে বিধায়ক নির্বাচন করেছি সেই সব বিধায়করা কি আদৌ সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরেছে? কারণ নির্বাচন এলেই কিন্তু একেবারে প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, কিন্তু আদৌ কি তাদের প্রতিশ্রুতি তারা রক্ষা করতে পেরেছে? তার কিছু ছবি কিন্তু আমরা প্রত্যেক দিন দেখিয়ে আসছি নিউজ লাইভ বাংলা। সেটা দেখে কিন্তু প্রত্যেকের মনে প্রশ্ন উঠছে, আদৌ তাদের রিপোর্ট কার্ডে তারা A+ রেজাল্ট করেছে নাকি একেবারে গোল্লা যাকে বলে, অর্থাৎ বড়সড় গোল্লা পেল। সেই সমস্ত ধরনের বিষয়গুলি নিয়ে কিন্তু আজকের আমাদের সাফ কথা। এবং 4টি কেন্দ্রের কথা যেহেতু আমি বলেছি, আপনাদের জানিয়ে রাখি আজ 4টি কেন্দ্রের মধ্যে রয়েছে লামডিং, হোজাই, হাইলাকান্দি এবং বাগবর। লামডিং কেন্দ্রের বিধায়ক হচ্ছেন শিবু মিশ্র, হোজাই কেন্দ্রের বিধায়ক হচ্ছেন রামকৃষ্ণ ঘোষ, হাইলাকান্দির 3টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে 6 নম্বর কেন্দ্রের বিধায়ক হচ্ছেন জাকির হোসেন লস্কর এবং 7 নম্বর কেন্দ্রের বিধায়ক হচ্ছেন নিজামুদ্দিন চৌধুরী এবং 8 নম্বর কেন্দ্রের বিধায়ক হচ্ছেন সুজামুদ্দিন লস্কর। এবং পাশাপাশি যেটি বাগবর কেন্দ্র রয়েছে, বাগবর কেন্দ্রের বিধায়ক হচ্ছেন শেরমাল আলী, কংগ্রেস থেকে সাসপেন্ডেড বিধায়ক। এই যে যাদের নামগুলো আমি নিলাম, এই বিধায়করা ঠিক তাদের কেন্দ্রের জন্য ঠিক কি কি কাজ করেছেন তারই খতিয়ান আজকে আমরা তুলে ধরবো এবং আমাদের প্রতিনিধিরা থাকবেন। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে মধুমিতা দি, আইনজীবী। আপনারা প্রত্যেকেই চেনেন মধুমিতা দিকে, আজও আপনাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে কথা বলবেন। বর্তমান অসমের যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বিধায়কদের ভূমিকা নিয়ে প্রথমে মধুমিতা দির কাছে যাবো। মধুমিতা দি, আমরা নিউজ লাইভ বাংলা গত কিছুদিন ধরে, কিছুদিন বলবো না, আমরা যখনই দেখি অসমের বন্যা একটি প্রধান সমস্যা, প্রত্যেক বছর বন্যার কবলে পড়ে অসম, এবং সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তের যে খবরগুলো আমরা তুলে ধরছি গত কিছুদিন ধরে, সেখানে রাস্তা বলে কিছু নেই। কিছু কিছু জায়গার কিছু কিছু ওয়ার্ডের, লামডিং যদি বলি, হোজাই যদি বলি, হাইলাকান্দি যদি বাগবর বলি, সেখানে রাস্তার একেবারে বেহাল অবস্থা। কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে সেখানে কাঠের সেতু, জরাজীর্ণ কাঠের সেতু, স্কুল পড়ুয়া থেকে শুরু করে বয়স্ক মহিলা এমনকি অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না সেসব এলাকায়, একেবারে অনুন্নত এলাকা। এবং পাশাপাশি সেখানে কোনো ধরনের পানীয় জলের ব্যবস্থা নেই। পিএইচই ডিপার্টমেন্টের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ। কি বলবে, সামনে নির্বাচন এবং তার আগে যেমনটাই আমরা দেখি প্রতিশ্রুতির বন্যা ভাসিয়ে যায় বিধায়করা, এবং ঠিক নির্বাচন শেষ, তারপর আর তাদের দেখা মেলে না, একেবারে বলে না অমাবস্যার চাঁদ হয়ে যায় তারা। দেখো, সত্যি এটা খুব দুর্ভাগ্যজনক যে স্বাধীনতার এত বছর পরেও কিন্তু কিছু কিছু জায়গায় আমরা এতটাই আন্ডার ডেভেলপ, যেটা সত্যিই খুবই দুর্ভাগ্যজনক। এটা হওয়া কিন্তু উচিত ছিল না, কারণ আমরা দীর্ঘ অনেক বছর হয়ে গেলে যে স্বাধীনতা পেয়েছি, আর কয়েক বছর পরে আমরা মানে সেঞ্চুরি করব স্বাধীনতার। তো তারপরেও যদি এরকম অবস্থা থাকে, বিশেষ করে কিছু কিছু নিউজে সবসময় দেখতে পাচ্ছি যে বিধায়করা কারা, তাদেরকে আমার মতো তোমার মতো সাধারণ মানুষরাই তো ভোট দিয়ে পাঠাচ্ছি। এবং দলের উচিত, প্রত্যেকটি দলের উচিত, তারা যখন যেই সমষ্টির জন্য প্রার্থী নির্বাচন করেন, তাদের প্রথমেই উচিত কিন্তু সেই প্রার্থীকে তার ব্যাকগ্রাউন্ডটা দেখে নেওয়া, যে সে কাজ কতটুকু করেছে। বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায় যে একটা প্রার্থী একটা দল থেকে ছিল, তারপর যেই সেই দলের বিশ্বাসযোগ্যতা চলে গেল, সে পাল্টি মেরে অন্য দলে চলে এলো, সেখান থেকে সে দাঁড়াচ্ছে। আর এই পাল্টিবাজি করতে করতে কি হচ্ছে, এদের মধ্যে স্বভাবটাই এমন হয়ে যায় যে যখনই নির্বাচন আসে এরা এত বেশি প্রতিশ্রুতি দিয়ে ফেলে এবং নির্বাচনের পরে এদেরকে আমরা দেখতেই পাই না। এই কিছুদিন আগে টিভিতে দেখছিলাম, যদিও এটা আসামের ঘটনা নয় বা আজকের টপিকের সঙ্গে রিলেটেড নয়, তবু মনে পড়লো যে রচনা ব্যানার্জি, পশ্চিমবাংলার এমপি, উনি এক জায়গায় গিয়ে বলছেন, একটা নির্বাচনী ভাষণে বলছেন যে ভোট
পর্যন্ত 3 মাস আপনারা আমাকে পাবেন। তো এই তো হচ্ছে আমাদের এমএলএ এমপিরা। তো এই এমএলএ এমপিদের থেকে আমরা, যার জন্য অধিকাংশ মানুষই আজকাল মানে ভোট দিতে চায় না, যেতে চায় না, একদমই মানুষ মন থেকে অবিশ্বাস করে নিয়েছে। আর কাকে ভরসা করবে, কাকে বিশ্বাস করবে, একদমই একদমই। আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে তৈরি হয়ে গেছেন। আমি যদি লামডিং এর আসি, লামডিং এ প্রথমে নজর রাখবো, আমাদের প্রতিনিধি ধীরাজ রয়েছে। তবে ধীরাজের কাছে যাওয়ার আগে একটা বিষয় আমি উল্লেখ করি। কিছুদিন আগে ক্যাবিনেট মন্ত্রী পীযূষ হাজরিকা লামডিং এ গিয়েছিলেন এবং সেখানে মঞ্চে দাঁড়িয়ে শিবু মিশ্র অর্থাৎ বিধায়ক শিবু মিশ্রকে এই যে বেহাল রাস্তার ছবি, আমি একটু পিসিআর কে বলবো বেহাল রাস্তার ছবিগুলো একটু তুলে ধরতে টিভি স্ক্রিনে। লামডিং এর যে বেহাল রাস্তার ছবি, আমরা এর আগে একাধিকবার লামডিং এর বেহাল রাস্তার ছবি দেখেছি একাধিক ওয়ার্ডে, যে কিভাবে মানুষ নাজেহাল অবস্থা মধ্য দিয়ে যাচ্ছে এবং পাশাপাশি সেখানে পানীয় জলের সমস্যা তো একটা রয়েছেই। আমি যে প্রসঙ্গে ছিলাম, ক্যাবিনেট মন্ত্রী পীযূষ হাজরিকা মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে এই রাস্তা তৈরির ক্ষেত্রে সরকারের তরফ থেকে প্রত্যেক বছর 100 কোটি টাকা করে দেওয়া হয় এবং সেই বিষয়টি মঞ্চে দাঁড়িয়ে পীযূষ হাজরিকা শিবু মিশ্রকে বলছেন। আমি একটু সেই ক্লিপসটা আমি বলবো, সেই অংশটুকু একটু তুলে ধরতেই ঠিক কি কথা হয়েছিল মঞ্চে। যদি অসম মালা ধৰো, যদি চব ধৰো, টাউনৰ ৰাস্তা ধৰো, কিমান মান পাব? এবছৰ কৰে, বছৰত 100 কোটি টকাৰ ৰাস্তা পায়। 500 কোটি টকা 5 বছৰ দিছে। লামডিঙতে মিনিমাম 400 কোটি টকা হ'বই লাগে। মই সাহসেৰে কৈছো, কংগ্ৰেছৰ দিনৰ পৰ 5 বছৰ 30 কোটি টকা 40 কোটি টকা আৰু বিজেপিৰ দিনত হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ দিনত 500 কোটি টকা ৰাস্তা বনাব। আপনারা শুনলেন পীযূষ হাজরিকা ঠিক কি বলছেন মঞ্চে দাঁড়িয়ে। প্রতি বছর 100 কোটি অর্থাৎ কমেও 400 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে লামডিং এর রাস্তা মেরামতের ক্ষেত্রে, কিন্তু যে ছবিগুলো আপনাদের দেখাচ্ছি সেই 400 কোটি, কমেও 400 কোটি, যদিও 500 কোটি গিয়ে দাঁড়ায়, সেই 400 কোটি 500 কোটি টাকা গেল কোথায়? কারণ লামডিং এর রাস্তার যে অবস্থা, সেই টাকাগুলো কার পকেটে ঢুকলো এবং সেখানকার জনগণের হামেশাই অভিযোগ। আমি ধীরাজের কাছে এবারে যাব। ধীরাজ, একাধিক ছবি আমরা দেখেছি, নিউজ লাইভ বাংলা দেখিয়েছে লামডিং এর রাস্তার বেহাল অবস্থা এবং মন্ত্রী পীযূষ হাজরিকা তিনি মঞ্চে দাঁড়িয়ে বললেন খোদ, এবং শিবু মিশ্র সেখানে ছিলেন, বললেন প্রতি বছর 100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে রাস্তা তৈরির নামে, তাহলে গেল কোথায় সে টাকা? কি বলছেন লামডিংবাসী, তাদের কি অভিযোগ রয়েছে? কারণ যে ছবিগুলো এই মুহূর্তে উঠে আসছে টিভির পর্দায়, সে জায়গায় দাঁড়িয়ে একাধিক প্রশ্নের উদ্রেক করছে, বিধায়কের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। নিশ্চয়ই রূপা, দেখো আমরা লামডিং এর কিন্তু বিভিন্ন প্রান্তে, সে শহর বলি, গ্রাম বলি বা পৌরসভার অন্তর্গত হোক বা পঞ্চায়েতের অন্তর্গত হোক, বিভিন্ন এলাকার যে রাস্তার যে শোচনীয় অবস্থা, সে পথগুলোর যে দুর্দশা এবং জনগণের যে সমস্যা, সে সবকিছু কিন্তু আমরা তুলে ধরেছিলাম নিউজ লাইভ বাংলার দর্শকদের কাছে। এবং আজ থেকে কিছুদিন পূর্বে যখন লামডিং এ এক দলীয় সভায় মন্ত্রী পীযূষ হাজরিকা এসে বললেন এবং উনি রীতিমতো মঞ্চে দাঁড়িয়ে বলছে যে আমি সাহসে বলছি লামডিং এ প্রায় 400 কোটি টাকা অধিক দেওয়া হয়েছে। তবে এই যে 400 কোটি টাকা এত বড় অ্যামাউন্ট দেওয়ার পরেও উন্নয়ন কোথায়, এই বিষয়ে আমরা কথা বলবো। এখানে রয়েছে স্থানীয়রা। প্রথমে আপনাকে ডাকতে চাইবো, আপনার নাম এবং আপনার পরিচয়টা দিন। আমার নাম মানিক গুপ্ত, আমি প্রাক্তন লামডিং 2 নম্বর সমবায় সমিতির চেয়ারম্যান। লামডিং এ কিছুদিন আগে মন্ত্রী এসেছিল এবং মন্ত্রী এসে বলল যে লামডিং এ উন্নয়নের জন্য প্রায় 400 কোটি টাকা উপরে দেওয়া হয়েছে। এ সম্পর্কে আপনি কি বলবেন? আপনার চোখে কি দেখা যায় লামডিং এর উন্নয়ন? 400 কোটি টাকা, দেখুন 400 কোটি টাকা একটা সামান্য অ্যামাউন্ট নয়, একটা বিশাল অ্যামাউন্ট। 400 কোটি টাকা দিয়ে লামডিং এর মতো একটা ছোট না হলেও অত বড় সমষ্টিও নয় লামডিং। লামডিং সমষ্টিকে 400 কোটি টাকা দিয়ে একবারে চকচকে ঝকঝকে করে করা যায়। পীযূষ হাজারিকা, আমি শুনেছি পীযূষ হাজারিকা মহাশয় কিছুদিন আগে ন্যাশনাল হাই স্কুল ফিল্ডে বলেছেন যে 400 কোটি টাকার উপরে লামডিং সমষ্টিতে উন্নয়নের জন্য দেওয়া হয়েছে। তাই যদি হয় তাহলে বর্তমান লামডিং এর রাস্তাঘাট, জল জীবন মিশনের যে সমস্ত কল বসিয়েছেন তারা, সেখানে জল পাওয়া যাচ্ছে না কেন? 2 নম্বর কথা হচ্ছে, যেখানে সেন্টার করেছেন জল জীবন মিশনের সেন্টার, এখানে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে এবং সেই সেন্টারে ইলেকট্রিসিটিরও ব্যবস্থা রয়েছে, কিন্তু অসম গভর্নমেন্ট আজ 2 বছর পর্যন্ত সেই ইলেকট্রিসিটির বিল দিতে পারছে না, যার ফলে মিশনের জায়গাগুলো বন্ধ হয়ে রয়েছে।
জনসাধারণ, গ্রামের লোক, শহরের লোক কেউ জল পাচ্ছে না, শুধু নলকূপটাই আছে কিন্তু জল নেই। তারপরে আপনি রাস্তাঘাটের অবস্থা দেখুন, লামডিং এর আপনার কলেজ রোড থেকে তিনালি লঙ্কা রোড পর্যন্ত যে রাস্তাগুলো দেখেছেন, সেগুলো এক সাইডে ডাউন হয়ে কিছুদিন পরে ভেঙে যায়। হ্যাঁ, ব্লক গুলো মানে আধা আধা হয়ে গেছে। এত নিম্নমানের কোয়ালিটি দিয়ে রাস্তাটা গড়া হয়েছে, যেটা বেশি কিছুদিন টিকবে না। এবং রাস্তাকে ফিল আপ না করে তারা তড়িঘড়ি ভাবে রাস্তাটা করে দিয়েছে, কন্ট্রাক্টররা পয়সা নয় ছয় করেছে। নিশ্চয়ই রূপাশ্রী, আমরা শুনলে যে কন্ট্রাক্টর রীতিমতো ঠিকাদার উপরে কিন্তু প্রশ্নগুলো হচ্ছে যে ঠিকাদার এর যে গাফিলতির ফলে কিন্তু এই ধরনের বিষয়গুলো। তবে বিধায়ক মহোদয় কি বিষয়টাকে উনি তো এই সমষ্টির উনি প্রতিনিধি, একজন প্রতিনিধি হিসাবে প্রত্যেক বিধায়কের কর্তব্য যে কাজগুলো তার আন্ডারে হবে তার পর্যবেক্ষণ করা, কিন্তু তিনি কোনোদিনও একটা রাস্তা বা জল জীবন মিশনে কোনো জায়গায় কোনো পর্যবেক্ষণ করেননি, যার ফলে কন্ট্রাক্টর নিজের ইচ্ছা মতো দুর্নীতি করে রাস্তাঘাটগুলো করেছেন এবং এক বছরের মাথায় রাস্তাগুলো সব নষ্ট হয়ে গেছে। গ্রামের রাস্তাগুলো ততই বছর। অতএব 400 কোটি টাকা একটা মানে লামডিং এর জনসাধারণ বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু আমার পক্ষে এটা একটা হাস্যকর ব্যাপার। 400 বলতে চাইছেন সরকার তরফ 400 কোটি টাকা দেওয়া হয়নি? না না, যদি দেওয়া হয় তাহলে 9-6 হয়েছে সম্পূর্ণভাবে। সরকারের তরফ থেকে, যেহেতু রাজ্যের একজন মন্ত্রী এসে বলে গেছেন এবং যে একটি মঞ্চে দাঁড়িয়ে এবং জনগণের সম্মুখে দাঁড়িয়ে উনি বলে গেছেন, তো এরপরেও কিন্তু ওনারা বিশ্বাস করছেন না যে আদৌ সেখানে দেওয়া হয়েছে কিনা। আরো যে ব্যক্তি রয়েছে, আপনার কথা বলবো, আপনার কাছে দেখি আপনার পরিচয়টা কি জানতে প্রথমে আমি। আমার নাম রতন মজুমদার, আমি একজন ব্যবসায়ী। লালপুর বাজারের ব্যবসায়ী আপনি। কিন্তু আপনি তো একটা সময় বিজেপি থেকে কাউন্সিলরের পদে দাঁড়িয়েছিলেন। আমি 91 থেকে বিজেপি করি, এখনো আমি বিজেপি পোস্টে বিজেপি করি, এখনো বিজেপি করি। প্লাস আমি একটা ডিভিশনে আছি বাঙালি পরিষদের লামডিং সমষ্টি থেকে, আমি প্রেসিডেন্ট। তো বিগত কংগ্রেসের আমলে কিন্তু এত টাকা দেওয়া হতো না সরকার তরফ থেকে, যেটা বিজেপির সময়কালীন দেওয়া হচ্ছে বলে মন্ত্রী বলছেন। তা আপনি কি দেখছেন, আপনার চোখে কি পড়ছে? সরকার আমাদের যা দিয়েছে, আমাদের নরেন্দ্র মোদী জিকে বলবো এবং আমাদের হিমন্ত বিশ্ব শর্মাকে বলবো, 400 কোটি টাকার বিনিময়ে আমাদের লামডিং এ যে কাজ হয়েছে, আজকে ঠিক মতন আমাদের মেন রোড টাউনগুলোতে একটা ড্রেন নেই, হাই ড্রেন নেই। বর্ষা হলে ঠিক মতন ঘরে লোক ঢুকতে পারে না, এরকম অবস্থা হয়েছে, ঘরের ভিতরে জলের জল। 400 কোটি টাকা দিয়ে 2-3টা হাই ড্রেন স্যাংশন করা হয়েছিল, একটা ড্রেন এখন পর্যন্ত হয়নি। যেরকম ঝুলনপুর রোড, লঙ্কা রোড হাই ড্রেন হওয়ার কথা ছিল, মেন রোডগুলোতে কোনো কিছু হয়নি। বর্ষা হলে গ্রামে যে টাউনের নালা নর্দমা আছে, সেগুলো ঠিকমতো পরিষ্কার হচ্ছে না, এগুলো বানানো হচ্ছে না। বর্ষা হলে যে কি অবস্থা হয়, হসপিটাল তো বানানো হয়েছে, হসপিটালের কথা তো বলে নেই, হসপিটাল বানানো হয়েছে, সরকারে করোড় টাকা দিয়েছে, হসপিটাল বানানো হয়েছে। হসপিটাল তো নাম উপলক্ষে হয়ে গেলো হসপিটাল। একটা পেশেন্ট ঠিক মতো যেতে পারে না, পেশেন্টের কোনো ট্রিটমেন্ট ভালো মতন হয় না, না আছে ডাক্তারের কোনো ভালো ব্যবস্থা, না আছে কোনো ওষুধের ভালো ব্যবস্থা। হসপিটাল কথা বলে লাভ নেই, হসপিটাল যে দুর্নীতি হয়েছে এটা আমি আর বলবো না, এটা উপর মহলতে যদি ভেরিফিকেশন করে তাহলে উপর মহলতে বুঝতে পারবে যে কি পরিস্থিতি আছে হসপিটাল এখন লাভ নেই। নিশ্চয়ই রূপা, তুমি শুনলে যে একাধিক অভিযোগ, কিন্তু শুধু পথ নয়, হসপিটাল বা জল জীবন মিশন থেকে আরম্ভ করে এই যে পানীয় জলের সমস্যা থেকে আরম্ভ করে একাধিক সমস্যা। একদম ধীরাজ, তুমি সঙ্গে থাকো, তোমার কাছে আবারও ফিরবো। এই মুহূর্তে হোজাই থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তী। বিশ্বজিৎ, তুমি কিছুদিন আগে একটি খবর করেছিলে এবং আমরা সেই খবর দেখিয়েছিলাম নিউজ লাইভ বাংলায়। বিধায়ক রামকৃষ্ণ বাবুর বদমেজাজির রূপ, অর্থাৎ রামকৃষ্ণ বাবুর এই প্রথম নয়, এর আগেও যখন নিউজ লাইভ বাংলার তরফ থেকে আমরা টক শো করতে, আলোচনা চক্র একটা করতে গেছিলাম, সেখানেও তিনি বেসামাল হয়ে যান, একেবারে তার উগ্র মূর্তি দেখতে পেয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে একাধিক সে সময় প্রশ্ন উঠেছিল বিধায়ক বাবুর ভূমিকা নিয়ে। এছাড়াও একাধিক সমস্যা রয়েছে হোজায়ে। ঠিক আমি সেখানকার জনগণ থেকে জানতে চাইবো, গত 5 বছরে রামকৃষ্ণ ঘোষ তার কেন্দ্রের জন্য এবং তার মানুষের জন্য ঠিক কি করেছেন, তার প্রতিশ্রুতি তিনি রক্ষা করতে পেরেছেন কিনা। রূপা, আমি বলি যে হুজাই সমষ্টি ডিলিমিটেশনের আগে ছিল লঙ্কাটা হুজাই সমষ্টিতে ছিল, ডিলিমিটেশনের পরে লঙ্কাটা কেটে লামডিং সমষ্টিতে পড়েছে। এই মুহূর্তে আমি হুজাই সমষ্টির একটি জায়গায় উপস্থিত আছি। এই যে হুজাই সমষ্টিতে বিধায়ক বাবু রয়েছে রামকৃষ্ণ ঘোষ, উনার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। প্রথম অভিযোগ আমি বলি, জনসাধারণ ওনার কাছে যেতে আজকালকে ভয় পায়, কেননা উনি ফট করে উনি যে মানুষের উপর রেগিয়ে আসেন বা মার ভাব উনার যেটা আছে, বা বিভিন্ন জায়গায় মাইক টেনে দেওয়া, বা বিভিন্ন কর্মীদের মোবাইল কেড়ে নেওয়া, বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এই বিধায়ক যে রয়েছে রামকৃষ্ণ বাবু। আমি বলি যে রামকৃষ্ণ যে ঘোষ রয়েছে, ওনার যে সমষ্টি রয়েছে হুজাই সমষ্টি, এইবার কিন্তু জনসাধারণ চাচ্ছে যে এখানে অল্প রদ বদল হোক, কেননা বিধায়ক বাবুর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে জনসাধারণের লগে যেটা ব্যবহার,
এটা কিন্তু মানতে পারছে না সমষ্টিবাসী। বিধায়ক বাবু যতই উন্নয়নমূলক কাজ করুক বা রাজ্যের মুখ্যমন্ত্রী যতই কাজ দিচ্ছে বা হুজাইতে কাজ হয়েছে জনসাধারণ বলছে, কিন্তু বিধায়ক বাবুর যে ব্যবহার নিয়ে কিন্তু চিন্তিত এখন একদম। সচেতন মহল। বলছেন যে একজন বিধায়ক নর্ম ভদ্র হতে হয়, যে জনপ্রতিনিধির কাজ করতে হয়, জনপ্রতিনিধির কথা শুনতে হয়। একদম। সেই আমি বিধায়ক যদি একদম তোমার মারমুখী সঙ্গে হয়- রয়েছেন কিছু হোজাইবাসী, তাদের মন্তব্য জানতে চাইবো। গত 5 নিশ্চিত। বছরের ঠিক কি করেছেন তিনি এবং কি চাইছেন এবার তারা? নিশ্চিতভাবে আমি রূপা, আমি লোক থেকে কিছু জানার চেষ্টা করবো। আমি আপনার কাছে আসছি, অল্প এগিয়ে আসলে ভালো হয়। আপনাদের সমষ্টি হুজাই জেলা, কি বলবেন বিধায়ক বাবুর? বিধায়ক বাবুরা তো আমরা দেখিই নি, 5 বছরের মধ্যে মানে আমাদের জিরাপুকুরি এলাকাতে একদিনও আসেনি, বা একদিন বা 2 দিন এসেছিল। তারপরে কোনো রাস্তাঘাটে কোনো কামকাজ নেই, কোনো কিছু নেই। বা আগের পূর্বের বিধায়ক যিনি ছিলেন তিনি তো এসেছেন, বা লঙ্কা ফ্লাইওভার দিয়েছেন, আমাদের জিরাপুকুরি রাস্তা হুজাই টু লিলবাগানের রাস্তাটাই দিয়েছেন। মানে বিধায়ক বাবুর যেটা মারমুখী ভাব, হ্যাঁ। জনসাধারণের উপরে উগ্র মূর্তিলন, এই ব্যাপার নিয়ে কি বলবেন আপনারা? মানে এটা নিয়ে বলার তো একজন জনপ্রতিনিধির এইভাবে ব্যবহার ব্যবহার ঠিক না, গুন্ডারাজ চালাচ্ছেন হুজাইতে। হুজাইতে। সবসময় মার দূর হাই হুলস্থুল, মিটিং এ যখনই দেখি তখন চিল্লা চিল্লি, এটাই বিধায়ক বাবুর উপর কি আপনাদের এখন আর কি বিধায়ক বাবুর সামনে যেতে ভয় হয়? হয়। মানে কি ভাবেন এইবার নির্বাচনে কি করলে ভালো? পরিবর্তন চাই আমরা, কি ধরনের পরিবর্তন যেতে হবে? মানে এমএলএর দিকে আমরা পরিবর্তন চাই, অন্য প্রার্থী অন্য পার্টি চাই। বিশ্বজিৎ, আমি তাদের কাছ থেকে জানতে চাইবো যে প্রতিশ্রুতিগুলো রামকৃষ্ণ ঘোষ গত বিধানসভা নির্বাচনের আগে দিয়েছেন সেগুলো কি তিনি রক্ষা করতে পেরেছেন? আমি আমি আম- আমি একটা প্রশ্ন করছি আপনাকে। রামকৃষ্ণ ঘোষ বাবু যে প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিগুলো এবার রক্ষা করতে পেরেছেন বলে ভাবেন? পেরেনি, কোনো প্রতিশ্রুতি না কোনো প্রতিশ্রুতি হয়নি। আপনারা পাননি কি বিধায়ক? না বিধায়ক বাবুরে আমরা আমি আমি একজন মহিলা আছে, আমি আমি জাতীয় দল। আপনার কি কি কাছে আসছি। সমস্যা তাদের একটু জিজ্ঞেস করো। আপনার কি নাম? যে বিধায়ক বাবুকে নিয়ে কি বলবেন, আপনাদের যে বিধায়ক রয়েছেন? ও আমার বাছুরপুর যা বলছে তা ঠিকই বলছে, আমরা সবাই ওর মানে কথাই। মানে আপনাদের বিধায়ক বাবু যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের আগে, এই ওটা গেল তো 5 আমাদের এখানে কোনো কিছুই হয় নাই। আমাদের দুর্গাবাড়ি একটা মান্ডব আছে, ওটাই হয় নাই। রাস্তাঘাট তো আরো জাহান নামে গেছে, রাস্তাঘাটও ঠিক হয় নাই। আর ওনাকে তো দেখিই নাই, ইলেকশন জিতার পরে তো ওনার মুখেই দেখি নাই। একবার দুবার এসেছে মানে দুর্গাপুর মণ্ডপে। আমরা তো আর ছোট মানুষ, আমাদের তো কোনো দরকারই পড়ে না। আপনাদের বহুত ক্ষোভ রয়েছে বিধায়কের বিরুদ্ধে। এটা তো অনেক নিশ্চিতভাবে আপনি বলবেন, আপনার কাছে আসছি, কি বলবেন? যে রাত্রে যে করছো এটা সবার সত্যি না তো, রাত্রে যে করছো এটা হয় না। আসো আসো আমার লগে আসো। নিশ্চিতভাবে আমি 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 দিনে আসেন দিনে আসেন, রাত্রে হবে না। ভালো কাজে কাজে আসছে না এগুলো, রাস্তা মন্দির এদিকে আসো। নিশ্চিতভাবে দেখো, একাধিক সমস্যায় জর্জরিত এই হুজাই জেলা, হুজাই সমষ্টি কিন্তু বিভিন্ন অভিযোগ রয়েছে। এইবার কিন্তু আমি বলি যে হুজাই জেলাবাসী ভাবছেন যে বর্তমান যে হুজাই জেলায় যে ইতিমধ্যে যে বিধায়ক রয়েছেন, ওনার যে যে মারমুখী স্বভাব, এইটাকে নিয়ে কিন্তু চিন্তিত বর্তমান হুজাইবাসী। রূপা, একদম এই বিষয়ে তুমি সঙ্গে থাকো। আমি আবারও ধীরাজের কাছে যাব। ধীরাজ, একাধিক সমস্যা রয়েছে, শুধু রাস্তার সমস্যা নয়, পানীয় জলের সংকট রয়েছে এবং একাধিক দুর্নীতির অভিযোগ সেখানে উঠছে। এবং সে জায়গায় দাঁড়িয়ে লামডিংবাসীর কাছ থেকে জানতে চাইবো তারা আগামী দিনে কি চাইছে এবং যে সমস্ত প্রতিশ্রুতি শিবু মিশ্র বাবু দিয়েছিলেন 5 বছর আগে নির্বাচনের আগে, সেগুলো তো তিনি ব্যর্থ হয়েছেন রাখতে। কিন্তু এবারও আমরা দেখতে পাচ্ছি ঠিক যখন বিধানসভা নির্বাচন এসেছে তখন আবার তার তিনি বেরিয়ে পড়েছেন, বিভিন্ন ওয়ার্ডে যাওয়া, বিভিন্ন মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ তিনি করছেন। আদৌ কি বিশ্বাস করতে পারছেন এই মুহূর্তে বিধায়ক বাবুকে সেখানকার মানুষ? কি চাইছেন তারা? কথা বলবো আপনার কাছে। আমি পুনরায় আসতে চাই, আপনি যদি এদিকে আসেন একটু। দেখা যাচ্ছে যে লামডিং সমষ্টির বিধায়কের বিরুদ্ধে একাধিক সংবাদ করা হয়েছে বা একাধিক যে অভিযোগ উঠে এসছে, হ্যাঁ, যে বিভিন্ন ধরনের অনিয়ম কাজে, এর পরিপ্রেক্ষিতে বর্তমান বিধায়ক কিন্তু ফের আবার গ্রামে গ্রামে বিভিন্ন প্রান্তে জনগণের কাছে যাওয়ার একটি পরিকল্পনা নিয়ে নিয়েছেন। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? জনগণ কি আবার ফের ওনাকে চাইবে বা আপনারা কি চান? দেখো, সিংহাসন তো কেউ ছাড়তে চায় না। সিংহাসনে এত একটা বেনিফিট, যার জন্য সিংহাসনের জন্য উনি এখন বহুত কিছু করতে রাজি আছে। সিংহাসন যদি একবার হাতছাড়া হয়ে যায়, তার জন্য যে
কি হবে সেটা ও জানে, যার জন্য বলছি যে সিংহাসনের লোভী তো লোক তো বহুত বড় বড় লোভ এটা, যার জন্য সিংহাসন ওর ব্যাপারে এত কিছু বলতে চাই না। আমি এতটুকু বলতে চাই, আমাদের সরকারের 400 কোটি টাকা যে দিয়েছে 4 বছরের মাথা, এই 4 বছর 400 কোটি টাকার বিনিময়ে আমাদের কেন ঠিকমতো ড্রেনগুলো হয়নি, কেন পানীয় জলের ব্যবস্থা হয়নি, কেন রাস্তাঘাটের এখনো এরকম দুরবস্থা হয়ে আছে, গলি গলি যেন রাস্তাঘাট এখনো কেন হয়নি, মিউনিসিপ্যালিটিতে করোড় করোড় টাকা আসতেছে, মিউনিসিপ্যালিটি থেকে কেন এইসব কাজ করছে না, ট্যাক্সের পর ট্যাক্স নিয়ে যাচ্ছে, বাড়ছে মাসের পর মাস, বছর পর বছর, কেন এসব কাজ হচ্ছে না? সরকার কি আমাদেরকে টাকা দেয়নি? সরকার এত টাকা কোথায় গেল? এই টাকাগুলোর হিসাব তো আমাদের দিতে হবে, আমাদেরকে দিতে হবে। আপনারা কি চাইছেন আগামী দিনে, আপনারা কি ধরনের বিধায়ক চাইছেন বা কি চাইছেন? কি ধরনের বিধায়ক চাইছেন এটা তো উপর থেকে যেটা বিবেচনা করে দেবে, সবকিছু রিপোর্ট তো সার্ভে চলছে, এখনো হচ্ছে সার্ভে রিপোর্টে যেটা হবে সেটাই তার পর হবে, বিচার কে কাকে দে সেটা নিশ্চয়ই আমি কথা বললাম, আমি আরেকজন ব্যক্তি রয়েছে, আপনার কাছে জানতে চাইবো ফের একবার, যেহেতু লামডিং সমষ্টির একাধিক অভিযোগ রয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে, বিভিন্ন কাজ নিয়ে, এর পরিপ্রেক্ষিতে ফের বিধায়ক শিবু মিশ্র জনগণের কাছে যাওয়া আসা করছে এবং ইতিমধ্যে যেহেতু সামনে নির্বাচন, আপনারা কি আশাবাদী যে আপনি কি জনগণ কি ওনাকে আবার ফের অ্যাকসেপ্ট করবে? দেখুন, লামডিং এর জনসাধারণ উন্নয়নে বিশ্বাসী, অতএব লামডিং এ যেভাবে দুর্নীতি করে টাকা নয় ছয় করে লামডিংটাকে একবারে আরো 20 বছর পেছনে ঠেলে দিয়েছে বর্তমান বিধায়ক, তিনি ইচ্ছে করলেই কিন্তু লামডিংকে সুন্দর করে করতে পারতেন। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ শুধু আমার নয়, আমি আজ জনসাধারণ হিসাবে যা চোখে দেখি তাই বলছি। ওনার, তবে আমি রাজনৈতিকভাবে কথা বলবো না, আমি কিছুটা আগে চলে যাচ্ছি। আমাদের এখানে যখন ইউডিএফ এর বিধায়ক ছিলেন, তিনি ইউডিএফ এর বিধায়ক ছিলেন, ওনার হয়তো কোনো সরকারও ছিল না, তিনি লামডিং বাজারটা যেভাবে পড়েছিল, বৃষ্টি হলে রাস্তাঘাটে জল জল মানে নোংরা কাদা জল আসতো, ওখানে জনসাধারণ হেঁটে হাঁটাচলা করতে পারতো না, এবং এমনকি কিছু রাজনৈতিক মহল থেকে ওখানে ধান ক্ষেত পর্যন্ত বসানো হয়েছিল, মানে ধানের চারা রোপণ করেছিল। এই অবস্থা থেকে যে আমি যে একটা কথা বলেছিলাম যে বিধায়কের পর্যবেক্ষণ করার দরকার আছে প্রতিটা কাজের, সেটা দেখিয়েছেন তৎকালীন ইউডিএফ বিধায়ক। তিনি এই 40-50 বছরের নোংরা আবর্জনা পরিষ্কার করে হয়তো কিছুটা ব্যবসায়ীদের কাছ থেকে তাকে যন্ত্রণাও সহ্য করতে হয়েছিল, কারণ অনেকেরই দোকানের কিছু অংশ ভাঙা পড়েছিল, যার জন্য জনসাধারণ একটু বিরক্ত হয়েছিল। তথাপি কিন্তু উনি থেমে থাকেননি, রাস্তাটা এত সুন্দর করে গড়ে দিয়েছেন, নালা নর্দমা নালাগুলো যেভাবে তৈরি করেছেন তার একাংশ এখন পর্যন্ত একটু ভাঙেনি, সেগুলো পরিষ্কার করা হচ্ছে নিয়মিত ইউডিএফ বিধায়ক থাকাকালীন পরিষ্কার। বিধায়কের নামটা বলেন একবার। স্বপন কর। আচ্ছা, এখন বর্তমানে নালা নর্দমা পরিষ্কার করাই হয় না, মিউনিসিপ্যালিটিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসে, কিন্তু তারা সেই টাকাগুলো কি করে আমার জানা নেই। ইরাজ, আরো একটি সমস্যা রয়েছে লামডিং এর, সেখানে যুব প্রজন্ম ড্রাগসের দিকে ঝুঁকে যাচ্ছে, নেশা জাতীয় দ্রব্যের প্রতি আসক্ত হচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে লামডিং এর চিত্র কিন্তু আরো একটা দিক উন্মোচিত করছে। সে জায়গায় দাঁড়িয়ে বিধায়ক বাবুরও যথেষ্ট দায়িত্ব রয়েছে নব প্রজন্ম, যুব প্রজন্মকে এর থেকে দূরে সরে আনার ক্ষেত্রে। নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি করেছো। ইতিমধ্যে এই বিষয়ে আমি ফের কথা বলবো। আমি আপনার কাছ থেকে আরো একটি কথা জানতে চাই, দেখুন লামডিং এ কিন্তু ক্রমশ বাড়ছে ড্রাগসের সংক্রমণ এবং ড্রাগসের সাথে জড়িত একাংশ প্রচুর যুবককে ইতিমধ্যে পুলিশ আটক করেছে, এরপরও কিন্তু প্রচুর যুবক রয়েছে এবং আনাত্রের কাছে যে ড্রাগসের একটা রমরম ব্যবসা চলে, এই সম্পর্কে আপনি কি বলবেন? ড্রাগসের তো এখন তো অলি গলিতে ড্রাগসের ব্যবসা, যেটা আগে আমরা কোনোদিন দেখিও নি, কোনোদিন শুনিও নি। আর ড্রাগসের ব্যবসা এরকম চরম পর্যায়ে পড়েছে, আজ দেখেন কলেজের স্টুডেন্ট, আজকে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ড্রাগস নিতে ব্যস্ত, যার জন্য মা বাবারা ছেলেদের স্কুল কলেজে পাঠাতে দ্বিধাবোধ করে, কিছু কিছু ঘটনা আছে। কিছুদিন আগে শুনেছি হায়ার সেকেন্ডারির একজন স্টুডেন্ট অতিরিক্ত ড্রাগস খেয়ে মারাও গেছেন, এমনও খবর আছে। তাহলে এই সরকার, অসম সরকার তথা লামডিং এর প্রশাসন কোনো স্টেপ নিচ্ছে না কেন? বিধায়ক মহাশয়ের তত্ত্বাবধানে উনি প্রশাসনকে দিয়ে কাজে লাগিয়ে এই সমস্ত ড্রাগস ব্যবসায়ীদের ধরতে পারছেন না, কিন্তু আসল ড্রাগস ব্যবসায়ীদের না ধরে চুনোপটি কিছু ড্রাগস ব্যবসায়ীদের ধরে। নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ কথা কিন্তু রূপা উনি বললো যে আসল ড্রাগস মাফিয়া যারা রয়েছে, যারা মূল মাফিয়া রয়েছে, এদেরকে না ধরে ছোট ছোট যারা রয়েছে আগাছা এদেরকে ধরছে। আমি আপনাকে জানতে পারি এই প্রসঙ্গে কি বলবেন? যুব সমাজ বর্তমান ড্রাগসের দিকে, সমাজ ড্রাগসের তো বলে না, আপনার চোখের সামনে আমরা সবকিছু দেখতে পাই কি হবে, প্রশাসন এদিকে ধরছে, চাপে ওদের চাপে আবার ওদেরকে ছেড়ে দিতে হচ্ছে। কাদের চাপে? আমাদের এখন যে বর্তমানে
যে আমাদের পাওয়ারে আছে, পাওয়ারের চাপে এখন ওদেরকে আবার ছেড়ে দিতে হচ্ছে। প্রশাসনের হাত বাঁধা আছে, প্রশাসন কিছু করতে পারতেছে না। ধরা তো হচ্ছে, ধরলে পরে কি মেন পান্ডারি যারা, মেন মাথা যারা, ওদের তো ধরছে না। ওরা তো ওদের ব্যবসা ঠিকই চালিয়ে যাচ্ছে, ইয়ং জেনারেশন বরবাদ করছে, স্টুডেন্ট গুলো বরবাদ করতেছে। একদমই ধীরাজ, এই মূল পান্ডাকে বের করাই হচ্ছে আসল কাজ। বিধায়ক বাবু আর ঘুমিয়ে থাকবেন না, কারণ লামডিং এর আগে কিন্তু আমার মনে আছে বেশ কয়েক বছর আগে, 12-13 বছর আগেও কিন্তু লামডিং এ এই ধরনের ড্রাগসের রমরমা ছিল না, কিন্তু আজ লামডিং এর যে ছবি, সেখানে যুব প্রজন্ম ড্রাগসের দিকে ঝুঁকে যাচ্ছে, নেশায় জড়িয়ে যাচ্ছে এবং বহু যুব প্রজন্ম একেবারে ধ্বংসের মুখে। সে জায়গায় দাঁড়িয়ে বিধায়ক বাবুকে আবারও নিউজ লাইভ বাংলার তরফ থেকে আমরা আবারও সচেতন করে বলতে চাই, এখন ঘুম ভাঙুক আপনার, কারণ যুব প্রজন্ম মৃত্যুর মুখে, আপনি বাঁচান তাদের, কারণ আপনার যথেষ্ট দায়িত্ব রয়েছে, নইলে এবারে টিকে থাকা কিন্তু আপনার দায় হয়ে যাবে। আমি বিশ্বজিতের কাছে যাব এবার। বিশ্বজিৎ, রামকৃষ্ণ বাবুর মেজাজ আমরা দেখেছি, বদমেজাজি রামকৃষ্ণ বাবু, এবং তার এলাকার জনগণের, তার কেন্দ্রের জনগণেরও একাধিক অভিযোগ রয়েছে, বিভিন্ন সমস্যায় তারা জর্জরিত, রাস্তা নেই, জল নেই, একাধিক সমস্যা রয়েছে। আমি আবারও তাদের কাছ থেকে জানতে চাইবো, আগামী দিনে কি তারা রামকৃষ্ণ ঘোষকে চাইছে, না তার পরিবর্তন চাইছে, এবং যে সমস্ত প্রতিশ্রুতির বন্যা আবারও ভাসাতে চলেছেন তিনি, তাতে তারা বিশ্বাস করছেন কিনা? নিশ্চিতভাবে রূপা, আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে হোজাই সমষ্টি বর্তমান কিন্তু যে বিধায়ক বাবু রয়েছে ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, যে এখন অবধি 5 বছরে বহু অঞ্চলে রাস্তাঘাট থেকে ধরে বিভিন্ন সমস্যা এখন অবধি সমস্যা সমাধান হয়নি। কিন্তু পরবর্তী সময় যে অনাগত দিনে কে দলীয় টিকিট পাবে, কে পাবে, কি করবে, বিষয়টি যদিও দলীয় ব্যাপার, কিন্তু একটা কথা বলি যে সাধারণ জনসাধারণ বলছে যে বিধায়ক বাবুর যেটা রাগ, বিধায়ক বাবু যে সমষ্টির লোকের সাথে যেটা দুর্ব্যবহার করেন, সেটাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। বলছেন যে একজন জনপ্রতিনিধি নর্ম এবং ভদ্র হতে হয়, জনপ্রতিনিধির সাথে সুব্যবহার করতে হয়। সেই জায়গায় বিধায়ক যেহেতু মারমুখী হন, সেই ধরনের বিধায়ক কিন্তু এইটাকে নিয়ে সমষ্টিবাসী কিন্তু ইতিমধ্যে চিন্তিত। আমি আরো কিছু কথা জানার চেষ্টা করব। দাদা, আমি আপনার কাছে আবার আসছি। এই যে আপনাদের যে সমস্যাগুলো, কি ভাবছেন যে কতদিন লাগবে সমস্যার সমাধান হতে, বা কি দেখছেন? 5 বছরের ভিতরে তো আমাদের সমস্যা কোনো সমাধান হয় নাই, তখন কত আগামী কে আসে, আসার পরে কে কাজ করবে কি না করবে, এটা তো ওনার ব্যাপার। মানে আপনাদের সমস্যা রয়েছে, আমাদের অনেক সমস্যা রয়েছে, রাস্তাঘাট হয় না, মন্দির হয় না। আপনি বলছিলেন কিছু যে আমগো যে রাস্তা যে কামটি হয়েছে, এক সেকেন্ড, আপনার নামটা? মালাকার। আপনার কিছু বলার আছে কি বিধায়ক বাবুকে নিয়ে? হ্যাঁ বলেন, কি বলবেন? আমগো যে রাস্তাটা হয়েছে, এখানে চলেন, মানে বলেন। রাস্তা যে হয়েছে, মানে বিধায়ক বাবু, আমি এটা বলিনি, মানে বিধায়ক বাবুর কাম কাজের উপরে আপনাদের কি বলবেন? আমার রাস্তা যে এখানে যে হয়েছে, যে রাস্তা যে হয়ে গেছে এখানে কাম, হ্যাঁ, কত টাকার যে কাম হয়েছে, বোর্ড যে মারা গেছে, এই টাকার যে কামটা হয় নাই, কাজ হয় নাই। কাজ হয় নাই। এটা নাম কি, জিরাপুকুরি নাম কি, না নাম কি দেখো, মানে কে পয়সা মেরে দিয়েছে? আপনার এগিয়ে আসলে ভালো হয়। সামনে আসেন, সামনে আসেন। যে এটা নাম, এই যে নাম কি, এটা বিশ্বজিৎ, ক্যাবিনেট মন্ত্রী পীযূষ হাজারিকা এসেছিলেন লামডিং এ, এবং সেখানে তিনি বলেছেন যে হোজাইকেও কিন্তু, হোজাই কেন্দ্রের জন্য কিন্তু প্রত্যেক বছর 100 কোটি টাকা অর্থাৎ 500 কোটি টাকা ধার্য করা হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে হোজাই রাস্তাঘাটের কি হাল, কি বলছেন তারা, কোথায় যাচ্ছে টাকা, কি বলছেন? আমাদের অফিস থেকে জিজ্ঞাসা করতে বলবো যে আমাদের যে রাজ্যিক যে মন্ত্রী রয়েছে পীযূষ হাজারিকা মহাশয় আসছিলেন, 100 কোটি টাকা হোজাইতে কাজ হয়েছে বলে বলছেন। আপনারা কি ভাবেন সমষ্টিতে কাজ হচ্ছে? প্রত্যেক বছরে 100 কোটি টাকার কাজ হচ্ছে বলে ভাবেন? হয়েছে কি ভাবেন আপনারা? আপনারা কি কি সমস্যা জর্জরিত এখন অবধি? আমার রাস্তা নাই, খালি রাস্তা নেই, রাস্তা নাই, চালের রাস্তা হয় নাই, রাস্তা হয়নি, মন্দির হয় নাই। মানে এই যে মন্ত্রী মশাই যে আসছিলেন দুদিন পূর্বে লামডিং এ, এসে বলছেন যে প্রত্যেক বছর হুজাই সমষ্টিতে, ক্ষমাকর হুজাই জেলাতে 100 কোটি টাকার কাজ হচ্ছে। আপনারা এইসব কাজ দেখছেন কি? না, কোনো কাজ দেখছেন না। আপনার কিছু বলার আছে কি? আপনার কাছে আমি আসছি, আপনার কিছু বলার আছে? আপনারা এগিয়ে আসলে ভালো হয়। কি বলবেন আপনারা, কি বলবেন? মই কৈ আছো এতিয়া, মানে আমাৰ ৰাস্তাটো যোনটো আছে, হেমন্ত বিশ্ব শৰ্মাই দিছে এইটো, মানে রাজ্যের মুখ্যমন্ত্রী দিছে। হেমন্ত বিশ্ব শৰ্মাই দিছে, এইটো ৰাস্তাটো এতিয়াও হোৱা নাই। তাৰপিছত আৰু বহুত কাম আছে গাঁৱত, বহুত হব লগা কাম বাকি, বহুত কাম আছে। মানে অনাগত দিনত কি আছে, আমাৰ ৰামকৃষ্ণ যি আছে, মানে অনাগত দিনত আপোনালোকৰ সমষ্টিত কেনে ধৰণৰ জনপ্ৰতিনিধি বিচাৰে, বা আমি ৰামকৃষ্ণ বিচাৰো।
আপনার রামকৃষ্ণ দেবক বিশ্বাস। রামকৃষ্ণ বিশ্বাস। ঠিক আছে। বেশ আপনার, বেশ আহ, বিষয়টি আমি- দেখে আমি- তোমাকে থামাবো। আমার একটা শেষ প্রশ্ন, যে বিষয় আজকে সাফ কথার বিষয় হচ্ছে রিপোর্ট কার্ড, বিধায়কের রিপোর্ট কার্ড। আমি ধীরাজের কাছেও প্রথমে যাব, যে কয়েকজন রয়েছেন ধীরাজের সঙ্গে, জাস্ট একটা প্রশ্ন তুমি তাদেরকে জিজ্ঞেস করো। রিপোর্ট কার্ড আমরা আজকে দিচ্ছি বিধায়কদের, 4টি কেন্দ্রের বিধায়কদের, যেহেতু তুমি লামডিং এ রয়েছো, শিবু মিশ্রকে রিপোর্ট কার্ডে A+ না 0 কি দেবেন যারা উপস্থিত রয়েছেন সেখানে? নিশ্চয়ই রূপা, আমি উপদেশের কথা বলার চেষ্টা করবো। প্রথমে আপনার কাছে আমি আরেকবার আসছি ফের। যেহেতু একটি রিপোর্ট কার্ড দেওয়া হচ্ছে আমাদের আজকের যে এই সব কথার মাধ্যমে, এবং বিধায়ক শিবু মিশ্রকে আপনার চোখে কি রিপোর্ট কার্ড দেবেন, A+ না 0? 0। আপনি কি দেবেন বিধায়ক শিবু মিশ্রকে, A+ না 0? আমি তো 0 দেবো, কারণ আমাদের নিশ্চয়ই দুজনের সাথে কথা বললাম, দুজন ব্যক্তি, এবং যে বেশ। আপনাকে আগে বলেছি একজন ব্যবসায়ী, তবে উনি বিজেপির সদস্য, এবং আরো একজন যিনি রয়েছেন উনি প্রাক্তন যে যে রয়েছে আমাদের কোঅপারেটিভ সোসাইটি, সেটা উনি চেয়ারম্যান ছিলেন, এবং ওনাদের দুজনে আমরা বক্তব্য দিলাম। রূপা, বেশ বেশ ধীরাজ, আমি আবার বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, হোজাইবাসী রিপোর্ট কার্ডে কি দেবে, A+ না 0 রামকৃষ্ণ ঘোষকে? নিশ্চিতভাবে আমি জনতার থেকে জানার চেষ্টা করব যে এবার হুজাইবাসী বর্তমান যে বিধায়ক রয়েছেন, আপনাদের এগিয়ে আসতে ভালো হয়। আপনি রিপোর্ট কার্ড কি দিবেন বিধায়ক বাবুকে? আমি খারাপ দেবো, মানে 100-র মধ্যে কত দিবেন 5% দেবো না বিধায়ক বাবুকে? বিধায়ক। কত দিবেন 100-র মধ্যে বিধায়ক বাবু? 1% দিব না। বিধায়ক 1% দিবেন না? কোনো কাজ করেনি কোনো আপনারা? কাজ করেন না। দেখেন, আমি মহিলা থেকেও জানার চেষ্টা করব, আপনার যে বিধায়ক রয়েছেন 100-র মধ্যে কত মার্ক দিবেন? 1%। আপনি কত পার্সেন্ট দিবেন? 1%। একজন জ্যেষ্ঠ লোক আছে, দাদা আছে, আমি আপনার কাছে আসছি। 1% বিধায়ক বাবুর কাম অর্থাৎ কাজের উপরে তারা একেবারে কত পার্সেন্ট দিবেন আপনার বিধায়ক বাবুকে? 0%। 0%। 0। কোনো কাজ করেন? ওই কাজ এইবার ইয়েতে আমাদের এলাকায় কোনো কাজ হয় নাই। কোনো কাজই নাই এমন। এই হচ্ছে একদম, আপনি এই কত হচ্ছে দিবেন? লামডিং এবং আপনি কত হোজাইয়ের দিবেন? ছবি আমরা আমি তুলে কত ধরলাম। মানে 100 মাস যেমন দুজন 1 টাকা প্রতিনিধি দিতেও তুলে পারি। ধরেছে যে এই দুজন বিধায়ক তাদের কেন্দ্রের জন্য কতটা সক্রিয় ছিল গত 5 বছর। এই দুটি কেন্দ্রের জন্য, লামডিং কেন্দ্রের বিধায়ক শিবু মিশ্র এবং হোজাই কেন্দ্রের বিধায়ক রামকৃষ্ণ ঘোষ, তারা দুজন বিধায়ক তাদের কেন্দ্রের জন্য কতটা সক্রিয় ছিল, কতটা তারা সাধারণের পাশে দাঁড়িয়েছে, তার একটা জ্বলন্ত ছবি আজ আমরা সাফ কথায় তুলে ধরলাম। কারণ সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, রিপোর্ট কার্ড দেওয়াটা আজকের দিনে বাধ্যতামূলক মনে হয়েছে নিউজ লাইভ বাংলার। আজকে সাফ কথার বিষয় হচ্ছে 4টি কেন্দ্রের বিষয় আমরা তুলে ধরছি, এবং সেসব কেন্দ্রের বিধায়কদের রিপোর্ট কার্ড। আমাদের সঙ্গে মধুমিতাদি রয়েছেন। মধুমিতাদি, বিরতির আগে আমরা লামডিং হোজার বিধায়কদের যে ভূমিকা আমরা দেখতে পেলাম, তাদের জনগণের যে সমস্ত মন্তব্য, তারা তো একেবারে রীতিমতো A+ নয় 0, 1% এসবই রিপোর্ট কার্ডে তুলে ধরেছে, কি বলবে? দেখো, জনপ্রতিনিধি মানে হচ্ছে জনতার নির্বাচিত প্রতিনিধি। এরা ভোটের আগে যখন যায়, গিয়ে ভোট চায়, মানুষ অনেক আশা করে এদের পাঠায়। তো আজকে লামডিং বা হোজাইয়ের যে সমস্যাগুলো আমাদের সামনে আসলো, প্রথমে আমি হোজাইটা দিয়েই তোমাকে বলবো। একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে রামকৃষ্ণ ঘোষের যে অ্যাটিটিউডটা আমরা পাবলিকলি দেখতে পাচ্ছি থ্রু নিউজ চ্যানেল বা থ্রু পাবলিক মেসেজ, এটা তো উনি ঠিক করছেন না। পাবলিকের ওপর যে উনি রাগ দেখাচ্ছেন, কেন? পাবলিকের সঙ্গে ওনার ডিলিংসটা তো বরঞ্চ সমষ্টির মানুষ মানে ওনার আপন হওয়া উচিত, যেটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার থেকে প্রত্যেকটা বিধায়কের শেখা উচিত। যে আজকে জালুকবাড়ি সমষ্টিতে মুখ্যমন্ত্রী যদি নির্দলীয় দাঁড়ান, তাও উনি জিতবেন। তার কারণটা কি? কারণ ওনার প্রত্যেকটা ফ্যামিলির সঙ্গে, প্রত্যেকটা মানুষের সঙ্গে ম্যান টু ম্যান উনি কানেক্টেড। যে কোনো মানুষ আজকের ডেটে জালুকবাড়ির যে কোনো মানুষ হিমন্ত বিশ্ব শর্মার কাছে যেতে কেউ ভয় পায় না, ডাইরেক্ট চলে যাচ্ছে। আর এরা সাধারণ MLA হয়ে যদি এদের এই অ্যাটিটিউড হয়, বলার কিছু নেই। এদিকে লামডিংয়ের ব্যাপারে যেটা বলবো, লামডিংয়ের এই মুহূর্তে সবচাইতে যেটা মেজর ইস্যু, সেটা হচ্ছে ড্রাগস। মেজর ইস্যু রাস্তাঘাট, বাকি সব কিছু যেমন রয়েছে, জল আর ড্রাগস, এই দুটো হচ্ছে লামডিংয়ের মেন সমস্যা। সেই দুটো জায়গাতেই কিন্তু বিধায়কবাবু ব্যর্থ। কারণ উনি শুধু স্বজন পোষণ করেছেন। যতটুকু আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বা বিভিন্ন পাবলিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জানতে পাচ্ছি, যে উনি স্বজন পোষণ করে গেছেন এই যে ড্রাগসের ম্যাটারটা। উনি কি জানেন না? ওনার কি উচিত নয় যে ওনার সমষ্টিতে ড্রাগসের প্যাডলারদেরকে উনি ধরছেন, কিন্তু মূল মানুষটাকে উনি জানেন না? এটা হতে পারে না। একদম একদম। মধুমিতাদি, এই মুহূর্তে আরো দুটি কেন্দ্র অর্থাৎ হাইলাকান্দি এবং বাগবড়ার দিকে নজর রাখবো। এই মুহূর্তে হাইলাকান্দি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রামধন দাস। হাইলাকান্দি 3টি কেন্দ্রের কথা যদি বলি, 6 নম্বর কেন্দ্রের বিধায়ক হচ্ছেন
জাকির হোসেন লস্কর এবং 7 নম্বর কেন্দ্রের বিধায়ক হচ্ছেন নিজামউদ্দিন চৌধুরী এবং 8 নম্বর কেন্দ্রের বিধায়ক হচ্ছেন সুজামউদ্দিন লস্কর। আমাদের প্রতিনিধি রামধন গত বেশ কিছুদিন ধরে মধুমিতাদি সেখানকার পানীয় জলের একটা ভয়ঙ্কর সংকট দেখা দিয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে একাধিক প্রতিবেদন আমরা দেখিয়েছি নিউজ লাইভ বাংলায়। এছাড়াও তো রাস্তার সমস্যা তো প্রত্যেকটা জায়গাতেই রয়েছে। আমি এই মুহূর্তে যাব প্রথমে রামধনের কাছে। এর সঙ্গে আমাদের সঙ্গে জুড়ে গেছে বাগবর থেকে আমাদের প্রতিনিধি শাহিদ ইয়াসিন। শাহিদের কাছেও যাব, তবে প্রথমে রামধনের কাছে যাব। রামধন, তুমি গত কিছুদিন ধরে দেখি আসছো যে সেখানকার পানীয় জলের সংকট রয়েছে, প্রতিবাদ করছেন সেখানকার পুরুষ মহিলা সকলে নেমে পড়েছেন রাস্তায়। আমি তোমার কাছ থেকে সেখানকার বাসিন্দাদের কাছ থেকে জানতে চাইবো, গত 5 বছরে বিধায়ক নিজামউদ্দিন এবং সুজামউদ্দিন যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা কি তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছেন? তাদের প্রতিশ্রুতি তারা রক্ষা করতে পেরেছেন, পাশাপাশি তাদের ভূমিকা নিয়ে কি সন্তুষ্ট কেন্দ্রবাসী? কি বলছেন তারা? তাদের প্রতিক্রিয়া আমরা জানতে চাইবো। একেবারে দেখো, হাইলাকান্দি জেলা বলতে হবে বিভিন্ন সমস্যায় কিন্তু জড়িত, একাধিক সমস্যা রয়েছে হাইলাকান্দি জেলা। তার মধ্যে বর্তমান যে পরিস্থিতি, এই জায়গায় কিন্তু দাঁড়িয়ে দেখা যাচ্ছে সবচেয়ে বড় যেটি সংকট দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিশুদ্ধ পানীয় জল। এবং অর্থাৎ বিশুদ্ধ পানীয় জলের ক্ষেত্রে কিন্তু বা বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে বিভিন্ন প্রান্তে। কারণ এই যে পিএইচই প্রকল্প রয়েছে জল জীবন মিশনের অধীনে, সেই পিএইচই গুলো রীতিমতো এই মুহূর্তে বিকল অবস্থায় পড়ে রয়েছে। তার পাশাপাশি হাইলাকান্দির সমস্যা রয়েছে নদী বাঙ্গন, সড়ক নির্মাণ বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় কেবল দুর্নীতি রয়েছে। এবং রয়েছেন 3 জন বিধায়ক, তার মধ্যে আজকে বর্তমান যা দুজনের কথা আমরা উল্লেখ করতে চাইছি তারা হচ্ছেন হাইলাকান্দির আলগাপুর বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক রয়েছিলেন নিজামউদ্দিন চৌধুরী এবং কাঠপিছড়া বিধায়ক সুজামউদ্দিন লস্কর। এই দুজনেই বিধায়ক রয়েছেন এখানকার। কিন্তু তাদের আমরা যে অভিযোগ আগে থেকে পেয়েছিলাম, সেখানে যে বিধায়করা কেবলমাত্র নিজের ব্যক্তিগত বা ঘনিষ্ঠ ব্যক্তিদের দিয়েই কিন্তু ঠিকাদারি বা এসব কাজে নিয়োজিত করেন, যাতে তার থেকে নিজেদের পকেট ভরতে পারেন বা তারা নিজের স্বজন পোষণ বা তারা নিজের বৈতরণী পার কিভাবে করা যায় সেই ব্যবস্থা দিকে কিন্তু তারা নজর রাখেন। কিন্তু বাস্তবে মানুষের যে সমস্যা, সেই সমস্যার দিকে কোনো নজর থাকে না তাদের। আমার সঙ্গে রয়েছেন হাইলাকান্দির অনেক মানুষই, আমি তাদের সঙ্গে কথা বলবো, তাদেরও মন্তব্য নেওয়ার চেষ্টা করবো, যেহেতু সকলেই এখানে দাঁড়িয়ে রয়েছেন অনেকক্ষণ সময় থেকে যে আজ আমরা আমাদের এই অনুষ্ঠানে, এবং তাদের কি কি অভিযোগ রয়েছে এবং বিধায়কদের নিয়ে তাদের সন্তুষ্টি কতটুকু বা বিধায়কের কাজ কামে তারা সন্তুষ্ট রয়েছেন কিনা, কি বলবেন? যেহেতু হাইলাকান্দির আলগাপুর এবং কাঠপিছড়া বিধানসভা ডিলিমিটেশনের পর সেগুলো একটি কেন্দ্রে পরিণত হয়েছে এবং বিধায়করা এই ডিলিমিটেশনের পর সিটের কেন্দ্রে কিন্তু একবার থাকছেন না, তারা এক কেন্দ্রে দুজনেই বলতে হবে নিজের বৈতরণী পাওয়ার চেষ্টা করছেন। কি রয়েছে আপনাদের অভিযোগ? এখানে সবচেয়ে বড় কথা হলো, আমরা প্রতি 5 বছর পর পর আমাদের প্রতিনিধি নির্বাচন করি, কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে এই 5 বছরের যে আমার জনসাধারণের সুবিধা অসুবিধা, এই যে জিনিসগুলা বিধানসভায় তুলে ধরা এবং যেগুলা মানুষের সুবিধা অসুবিধা আছে এগুলা পূরণ করে। কিন্তু আমাদের একটা অভ্যাস হয়ে গেছে হাইলাকান্দিবাসী, যে আমাদের বিধায়করা যখন পাশ করে যান তারপর আর আমাদেরকে ভুলে যান। এখানে দেখেন, এটা আমরা অনেকদিন যাবত এটাই লক্ষ্য করে আসছি। বিশেষ করে বর্তমান যে বিধায়ক দুজনের কথা উঠছে, তারা ডিলিমিটেশনের আগ পর্যন্ত তাদেরকে কোনো সময় ফোন করলে বা দেখা হলে পাওয়া যেত, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ কোনো ক্ষেত্রে, যেহেতু আমরা বরিষ্ঠ নাগরিক, আমাদের সাথে তারা সবসময় অবহেলা করতে পারতো না, দেখা করতো। কিন্তু যখন এই ডিলিমিটেশন হলো, তখন দেখা গেল যে তাদের এরিয়া নিয়েই তাদের ব্যস্ততা। তারা যে গত বছর যে এরিয়াতে ভোট পেয়ে ফাঁস করেছিল বা এই ফাঁস করার পরে যখন এই ডিলিমিটেশনের পরে যখন এগুলা আলাদা হয়ে গেল, তখন আর এই এরিয়াগুলোতে তারা লক্ষ্যই দিচ্ছে না। আর সবচেয়ে বড় জিনিস হলো কি, আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে, আমরা যখন মন্ত্রী বা আমলা যাই বলুন না কেন বা এমএলএ হই, তখন আমাদের যে কাজ, একটু আগে ভাষ্যকার যা বললো, আমাদের কাজগুলো আমাদের আত্মীয় স্বজন পার্টির লোক এগুলাই পকেট ভরে, তাতে কাজ মানে নেই। এটার মধ্যে তো সন্দেহ নাই। যতই আমাদের সরকার বলুক জিরো টলারেন্স জিরো হবে না, কারণটা কি, আমাদের চরিত্রটাই খারাপ। আর নেতাগুলা তো পাবলিকের কথা শুনছেই না,
আমাদের জলের সমস্যা হাইলাকান্দিতে অন্তত পক্ষে আজকে 10-15 বছরের। আমরা অনেক আন্দোলন করেছি, অনেক প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু এই জায়গায় জল 1 মিনিট না পেলে মানুষ মারা যায়। আমরা হাইলাকান্দিবাসী বিশেষ করে আরবানেরই বলুন, বেশ, তারা আজকে 8-10 বছর যাবৎ জলই পাচ্ছে না। এত আন্দোলন, এত প্রতিবাদ, তারপরে একদমই বলছে রামধন জল জীবন রামধন মিশনের আমি আন্ডারে ঠিক দেবে। ওনাদের কিন্তু কাছ থেকে কোথায় জানতে পাচ্ছেন? চাইবো যে যে বিধায়করা রয়েছেন এবং আগাপুর এবং কাটলিচরের যে দুজন বিধায়ক রয়েছেন নিজামুদ্দিন এবং সুজামুদ্দিন, তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে তো পারেনি, একদম স্পষ্ট বোঝাই যাচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে তারা কি চাইছেন এবং তাদের আর কি কি সমস্যা রয়েছে যেগুলো তারা সমস্যার সমাধান চাইছেন, কি বলছেন তারা, একটু ছোট্ট করে যদি নাও। শাহিদও রয়েছেন আমাদের সঙ্গে, এই মুহূর্তে তার কাছেও যাব। রামধন, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছি যে তাদের কাছ থেকে জিজ্ঞেস করো যে এই যে বিধায়করা রয়েছেন সুজামুদ্দিন, নিজামুদ্দিন, তারা তাদের প্রতিশ্রুতি ব্যর্থ তো হয়েছে, প্রতিশ্রুতি তারা রাখতে পারেননি, সে জায়গায় দাঁড়িয়ে তারা আগামী দিনে কি চাইছেন, কি তাদের তারা জনগণ হিসেবে তারা বিধায়কের কাছ থেকে কি চাইছেন, তাদের মন্তব্য যদি জানার চেষ্টা করো। একেবারে যেহেতু আলগাপুর এবং কাটলিচুরা এই দুই কেন্দ্রের যারা বিধায়ক রয়েছেন তারা তাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল নির্বাচনের জয়লাভ করার পূর্বে, সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু একেবারে তারা পালন করেনি, যার জ্বলন্ত উদাহরণ আমরা পেয়েছি এবং প্রতিনিয়ত কিন্তু নিউজ লাইভ বাংলায় দেখিয়ে যাচ্ছে। এবং অনেকেই রয়েছেন, কি বলবেন আপনারা এই যে দুই বিধায়ক রয়েছেন, এই দুই বিধায়কের ভূমিকা আপনারা কতটুকু সন্তুষ্ট, বা কি আগামীতে এমন এদের কি আবার মুখ দেখবেন বা এদেরকে কি আপনারা আবার চাইছেন? ধন্যবাদ আপনার নিউজ বাংলা চ্যানেলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার এই সাক্ষাৎ নেওয়ার জন্য। আজকে আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আমাদের বিগত দিনের যে বিধায়করা ছিলেন ওনারা কি উন্নয়নমূলক কাজ করেছেন। আমি এই প্রশ্নটি শুনছি, মানে একটি হাস্যকর প্রশ্ন করেছেন আপনি। আজকে দেখুন আমাদের হাইলাকান্দি জেলাতে প্রায় 5 লাখ সামথিং ভোটার আছে, 6 লাখের মতো। তো দেখা গিয়েছে আজকে আমাদের 6 লাখ ভোটারকে আমাদের হাইলাকান্দি জেলার 3 জন বিধায়ক টোটালি বোকা বানিয়ে রেখেছেন। কারণ হচ্ছে 2016-তে যখন আমাদের এখানে 3টা সমষ্টি ছিল, তারপরে 2021-এ যখন 2টা সমষ্টি ছিল, তখন আমাদের হাইলাকান্দি জেলাতে 3 জন বিধায়ক ছিলেন। এই অকর্মণ্য বিধায়ক 3 জন থাকার ফলে আমাদের হাইলাকান্দিতে 2টি সমষ্টি হয়েছে, যার কারণে উনাদেরকে আমাদের যে 26-এর নির্বাচন আছে, সেই 26-এর নির্বাচনে আমাদের হাইলাকান্দির জনগণ উনাদেরকে সঠিক জবাব দেবে। আজকে এই অকর্মণ্য বিধায়ক থাকার কারণে হাইলাকান্দি জেলাতে আজকে আমাদের ইলেকশন হচ্ছে, আজকে দামচড়াতে যেভাবে উচ্ছেদ করা হচ্ছে, টোটালি অগণতান্ত্রিক ভাবে উচ্ছেদ করা হচ্ছে। সুতরাং আমাদের হাইলাকান্দির যারা 3 জন বিধায়ক আছেন উনারা উন্নয়ন করেছেন, শুধু উনাদের ফ্যামিলিতে উন্নয়ন করেছেন। আজকে দেখা গিয়েছে আমাদের আলগাপুরের বিধায়ক, উনার ছেলের নামে উনার বিভিন্ন ডিপার্টমেন্টে উনার কন্ট্রাক্টরি রেজিস্ট্রেশন করা আছে, উনি নিজের একটা সিন্ডিকেট বসিয়ে উনি কাজ করছেন। সেম আমাদের হাইলাকান্দি জেলার তুমি সঙ্গেই থাকো, আমি তোমার কাছে আবারও ফিরবো। শাহিদ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, একেবারে সময় কমে গেছে। শাহিদ, তোমার কাছ থেকে জানতে চাইবো শেরমান আলী, বিধায়ক শেরমান আলী বাগবর কেন্দ্রের জন্য গত 5 বছরে কি করেছেন এবং সেই জায়গার মানুষের কি প্রতিক্রিয়া? কারণ আমরা গত কিছুদিন ধরে দেখিয়ে আসছি সেখানে কাঠের জরাজীর্ণ সেতু রয়েছে, পারাপার করতে লোকের যথেষ্ট অসুবিধা হচ্ছে এবং চর এলাকার মানুষের যথেষ্ট সমস্যা হচ্ছে। গত 5 বছরে যে ছবিগুলো আমরা দেখেছি, কি বলছেন তারা? দেখেন, বাগবর সমষ্টির যে এলাকা রয়েছে এই এলাকাগুলোতে আমরা কিন্তু বিগত কয়েক দিনে কিন্তু আমরা বাতরি পরিবেশন করেছি নিউজ লাইভ বাংলায়। মানে গ্রামের লোকজনের অনেক কিন্তু যে অসুবিধা, ওনারা কিন্তু বলেছেন যে বাগবর সমষ্টির বিধায়ক যে চেয়ারম্যান আলী, উনি কিন্তু 15 টার্মসের বিধায়ক ছিল। বিগত 5 বছরেও কিন্তু উনি কিন্তু যে উন্নয়নের কিন্তু যে কোনো মানে কাম কিন্তু সেরকম কিন্তু করতে পারে না। আমার সঙ্গে কিছু লোকজন চেষ্টা করো তো শাহিদ। হ্যাঁ, আমি মন্তব্য জানবো, রূপা কিছু মন্তব্য জানবো। আমার সঙ্গে কিছু লোকজন রয়েছে, কি বলবেন? বাগবর সমষ্টির বিধায়ক শেরমান আলী উনি হয়তো বাগবর সমষ্টিতে বা কি রকম হয়তো উন্নয়নের কাম করার মানে মানে দেখা যাচ্ছে। যতটুকু বলে কাজ তো অতটুকু হয় নাই, বিভিন্ন পাবলিকের অভিযোগ আসছে, উনি তো আসলে অত উন্নয়ন করতে পারে নাই। আমার দৃষ্টিতে উনি কাজের হিসাবে অতটুকু সাকসেস
উনি দাবি করতে পারেন না। হ্যাঁ, দেখেন যেহেতু 26-এ বিধানসভা নির্বাচন, উনি যেহেতু পুরানা জুনিয়াতে উনি মানে ভোটের জন্য জায়গায় জায়গায় হয়তো যাচ্ছে, যে উনি কি প্রতিশ্রুতি দিচ্ছে যে এই কাম করব, এটা কাম করব, ওটা কাম করব, কিরকম সফল হবে উনি, কতদূর সফল হবে? তার উপর কি তাদের ওনার বিশ্বাস দাবির রয়েছে? সাথে কাজের প্রতিশ্রুতির উপর বিশ্বাস আগে রয়েছে থেকেই জিনিসটা? মিল নাই। কথাবার্তার ধরনটা ওনার সঠিক না, এত থেকে ওনার কাছে কি আশা করবো আর কি। সে যে প্রতিশ্রুতি দেয়, ওই প্রতিশ্রুতির উপরে কি আপনার বিশ্বাস আছে? বিশ্বাস হয় আপনাদের? না, উনি তো প্রতিশ্রুতি মতে কাজ করে না। ঠিক আছে, আমার বাকি পাশে যারা আছে, আমি রয়েছে হ্যাঁ, আমার পাশে আছে, আমি আরো কিছু কথা জানবো। কি বলবেন, সে যে প্রতিশ্রুতি দিচ্ছে কিরকম সফল হবে এই প্রতিশ্রুতি? 126টা বিধায়কের ভিতরে 126টা বিধায়কের ভিতরে বাগবার সমষ্টির বিধায়ক শেরমান সাহেবের যেটা বক্তব্য রাখে, সে যদি 100টা কথা বলে তাহলে 110টা কথা মিথ্যা কথা বলে। তার আমি বাস্তব প্রমাণ আজকে চতলা জীবিতে যায় আমি পর্যবেক্ষণ করে যেটা দেখলাম, চতলা জীবিতে সে যেভাবে লেকচার মারে, শিক্ষার সম্বন্ধে সাংবাদিক বন্ধু তাদেরকে প্রশ্ন করলে সে সাংবাদিকের প্রশ্ন অ্যান্সার দিতে পারে না। সে বলছে আমি স্কুল কলেজ করব, কিন্তু সেই জেলা পরিষদের এলাকায় মাত্র একটা হায়ার সেকেন্ডারি কলেজ, আর সে রাস্তাঘাটের কথা বলছে। আমি চতলাজীবীর বা ওই মনবরি ওই দিক দিয়ে যাওয়ার জন্য রাজ্যকে অনুরোধ করছি, সে বলছে আমি লাইভে, কালকেও সে লাইভে বলছে, 1 ঘন্টা তার আমি লাইভ দেখছি, সে বলছে আমি রাস্তাঘাটে আমার জন্য আসতে হবে না, আমাকে বিধায়ক আপনারা বানায় দেন, আমাকে বিধায়ক বানা দেওয়ার পরে আমি বাড়ি বাড়ি যায় রাস্তা করব। আমি তাকে প্রত্যাহ্বান জানাইছি, সে একজন বিধায়ক হয়ে এই সব মিথ্যা কথা মানুষের সামনে যে বলতেছে, সে কয়টা রাস্তা করতে পারছে? আমার একটি সাধারণ মানুষ হিসাবে আমার একটি প্রশ্ন, বাগবার সমষ্টির মাটিকালীন সম্পদ যেখানে আছে তার অধিকাংশ ব্রহ্মপুত্র নদীতে পড়ছে। অধিকাংশ ব্রহ্মপুত্র নদীতে পড়ার জন্য 3টা-4টা পঞ্চায়েত তার সরজমিন আছে, যার জন্য কিছুমান মানুষে বলতেছে রাস্তাঘাট হয়েছে। আই এম চ্যালেঞ্জ নিরক্ষর কবি হাবিলুদ্দিন, জনিয়া সমষ্টির থেকে বাগবার সমষ্টির বিধায়ক শেরমান আলী 400 কিলোমিটারের উপরে রাস্তা কম করেছে। যদি কোন সাংবাদিক তথা আসামের কোন সাংবাদিক তথা ইঞ্জিনিয়ারে তদন্ত করে ফিতা মেরে মেরে দেখুক 150 কিলোমিটারের উপরে রাস্তা যদি কম না হয়, আমি তাদের হয়ে প্রচার চালাবো। এটাই আমি বলছি, সাধারণ মানুষের বিভ্রান্ত করে ভোট নেওয়াটা সম্ভব হবে না। সে যে একটা আসামের ভিতরে একটা বেদব, তার পরিচয় সে দিয়ে গেছে, কারণ তার কথাবার্তা ভালো না। নিশ্চিত, দেখেন আমি আরো কিছু কথা জানবো, আমার সঙ্গে রূপা আরো কিছু লোকজন রয়েছে, কিরকম উন্নয়ন করছে বা উন্নয়ন আগন্ত দিনে যদি উনি বিধায়ক হয় কিরকম উন্নয়ন করবে সেটা আমি কিছু কথা জানবো। যেহেতু উনি এখন জায়গায় জায়গায় গিয়ে যে প্রতিশ্রুতি দিচ্ছে আমাকে আপনারা বিধায়ক বানিয়ে দেন, আমি অনেক কাম কাজ করবো, কিরকম মানে উনি কি কতদূর মানে মানে পূরণ করতে পারবে কামটা, প্রতিশ্রুতি গুলা? হ্যাঁ, তো দেখেন নির্বাচন আসতেছে, হ্যাঁ, সবে 3টা-4টা প্রার্থী আছে, ঘোরাঘুরি করতেছে। তো আগের বাগবার সমষ্টির যে বিধায়ক শেরমান আলী, সেও নবগঠিত যেটা মহিন্দ্রা সমষ্টি সেখানে আসতেছে। সে যেরকম ভাবে লেকচার দিতেছে যে আমি বাগবার সমষ্টিকে সোনাদা বানিয়ে দিছি, রাস্তাঘাট আমি রূপাদা বানিয়ে দিছি, হেলিকপ্টার এয়ারপোর্ট বানাইছি আমি, হ্যাঁ, তো দলঙ্গন আমি পুরো পিতলদা বানিয়ে দিছি। তো আজকে অল্প আগে আমি আপনার একটা তার বাগবর এলাকার চতলাকা পঞ্চায়েতে গেছিলাম আমি। তো ওখানে প্রায় 12 কিলোমিটার রাস্তা, চরের মাঝখানে যাইতে লাগে, পরে ওই জায়গায় প্রায় 12-14 হাজার মানুষ থাকে। আর ওই জায়গায় আজকের দিনেও যেটা ব্রিজ আছে নদীর উপরে, একটা বাঁশের ব্রিজ আছে, আর সেখানে পেড সার্ভিস, একটা মানুষ আর একটা বাইক গেলে সেখানে 40 টাকা দিতে লাগে। আমরা তো 70টা বাইক গেছিলাম, সেখানে প্রায় 4,000-5,000 টাকা আমরা ভাড়া দিয়ে আসছি ওখানে। আমি একটা কথা বলতেছি, জনিয়া বিধানসভা সমষ্টিতে ওইরকম ধরনের পেড সার্ভিসের ব্রিজ যদি একটা থাকে, হ্যাঁ, তো আপনি এখানে এসে বলেন, দেখান, আর সাংবাদিক নিয়ে যান। আপনার ব্যর্থ হয়েছে তাহলে আমার এই তিনি তার সমস্ত প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছেন। আমি রামধনের কাছে আবার যাব, একদম হাতে সময় কম। রামধন, আজকে আমরা বিধায়কদের রিপোর্ট কার্ড দিচ্ছি, অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে হাইলাকান্দিবাসী বিধায়ক আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন এবং কাটলিছড়া বিধায়ক সুজামুদ্দিন লস্কর, এই দুজন বিধায়ককে কত মার্কস দেবে, কত নাম্বার দেবে, A+ না 0, তার ভূমিকা নিয়ে তাদের কি বক্তব্য রয়েছে? রামধন।
রামধনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। আমি শাহিদের কাছে আবারও যাব। শাহিদ, আমরা আজকে রিপোর্ট কার্ড দিচ্ছি, যারা তোমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, রিপোর্ট কার্ডে আমরা যেহেতু বিধায়কদের A+ না 0 কি দেবেন তার ভূমিকা নেই, কারণ গত 5 বছরে যে সমস্ত প্রতিশ্রুতি বিধায়ক বাবু দিয়েছিলেন তিনি রক্ষা করতে পেরেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কত মার্কস দেবেন তারা, A+ না 0 জিজ্ঞেস করো। আমি জিজ্ঞাসা করবো, আমি আপনার বাসায় আসছি, উনি যদি ধরেন 100-র ভিতরে উনাকে কত আপনি নাম্বার দেবেন যে কাম কাজের ক্ষেত্রে? আমার তো উনি 1 নম্বর না। আপনি যেটা আমরা চতলা দিলাম, আপনার ডোংরা দিতে দেখছি, পাহাড়পুর এলাকায় কোন ধরনের রাস্তা টোটালি খারাপ। আর আমাদের জন্য দেখা যায় দিকে রাস্তা, আপনি কলকাতা থেকে গুনাগুড়ি যাওয়া, কলকাতা থেকে আপনার গড়টাই মনপুরি যাওয়া রাস্তা টোটালি পাকা। আমাদের হাইলদিয়া গ্রামে আপনার শাহিদ, আমাদের কাছে হাতে একদম সমতল জমি জাস্ট রিপোর্ট কার্ডটা, রিপোর্ট কার্ডটা নাও। নদীর উপর দান। ঠিক আছে, ঠিক কত মার্কস দেবে তারা, A+ না 0? 0 লেকচার ক্যাম্পাসের একটা প্রত্যেককে জিজ্ঞেস করো, প্রত্যেককে জিজ্ঞেস করো। আচ্ছা কত নাম্বার দিবেন শেরমানকে? 0 আপনি কত দিবেন উনাকে? 2 দিবেন। আচ্ছা আপনার কাছে আসছি, আপনি কত নাম্বার দিবেন শেরমানকে? 10-এর মধ্যে কত দিবেন? 10-এর মধ্যে 3 দেওয়া যায়। ঠিক আছে, আপনি কত দিবেন যে শেরমানকে? শেরমান আলী একজন ভাষা জ্ঞানহীন লোক। শেরমান আলীকে তো বুদ্ধিজীবী লোক ভোটই দিতে পারে না, উনি তো 0। আচ্ছা আমি আপনার বাসায় আসছি, কত দিবেন? উনি তো 0 পার উপযুক্ত, উনি তো কাজই করে নাই। আচ্ছা আমি আপনার 0 পাবো, সে একটা বেদব বিধায়ক, সে 0 একদম বেদব। আমি আপনার একজন উচ্চ শিক্ষিত মানুষ শেরমান আলীকে ভোট দেওয়ার থেকে একদম ব্রহ্মপুত্র নদীতে সেই ভোটটা ফালায় দেওয়া ভালো হবো। ওনাকে আপনি কত নাম্বার দিবেন? আমি ওনাকে নাম্বার দিতে পারি না, ওনাকে একটা 3rd ক্লাস বিধায়ক হিসেবে আমি স্বীকৃতি দিতে পারি। আমি কিছু এই নেওয়ার জন্য কিন্তু প্রয়াস করলাম। দেখেন 10-এর ভিতরে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু 0 নাম্বারটা দিয়েছে ওনাকে। একদমই শাহিদ, তুমি যেমনটা জানালে শেরমান আলীর রিপোর্ট কার্ডে দেখা গেছে একেবারে 0, অর্থাৎ তাকে কোনো ধরনের নাম্বার দিতে রাজি নয় সেখানকার মানুষ। আমরা চেষ্টা করছি রামধনের সঙ্গে যোগাযোগ করার, রামধনের সঙ্গে কোনো মতে হয়তোবা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। পিসারকে বলবো একটু সময় যাতে যোগাযোগ করার চেষ্টা করে রামধনের সঙ্গে। ততক্ষণে আমি একটু মধুমিতাদির কাছে আসবো। মধুমিতাদি, এই বিধায়কদের কি অবস্থা? সবাই একেবারে মুখ ঘুরিয়ে নিচ্ছে এই সমস্ত বিধায়কদের থেকে। রিপোর্ট কার্ড তো 0 প্রত্যেকে। মানে কি আগের যুগটা এমন ছিল যে বিধায়করা কাজ কি করলো না করলো পাবলিক জানতো না। এখন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হাতে মোবাইল, তাই কোনো বিধায়কই ফাঁকি দিয়ে আর বাঁচতে পারবে না। তারা কাজ না করলে মানুষ তাদের আর ভোট দেওয়ার প্রশ্নই ওঠে না। আর এই যে এভাবে করে যে বলছে যে 3rd ক্লাস বিধায়ক, কেউ বলছে যে উনি স্বজন পোষণ করছে, এদের তো লজ্জা পাওয়া উচিত। এবং আমি দলকেও, যেই দলই প্রার্থী দেবে তাদেরকেও একটা অনুরোধ করব, আপনারা এবার থেকে প্রার্থী দেওয়ার সময় বুঝে শুনে একদম। রামধনকে পেয়ে গেছি। রামধন, আমরা যেহেতু আজকে বিধায়কদের রিপোর্ট কার্ড দিচ্ছি, তোমার সঙ্গে যারা রয়েছেন কত মার্কস দেবেন, A+ 0 কি দেবেন? একটু চটজলদি যদি জিজ্ঞেস করে নাও প্রত্যেককে। একেবারে আমি সবার কাছে যাচ্ছি, যেহেতু রিপোর্ট কার্ডের কথা চলছে, যেহেতু রিপোর্ট কার্ডের কথা, আজকের দিনে যে বিধায়ক আজকের হাইলাকান্দি জেলায় বা হাইলাকান্দি জেলার 3 বিধায়ক রয়েছেন, তাদের রিপোর্ট কার্ড কি, তাদের কি দিবেন আপনারা, কত নাম্বার দেবেন? দেখেন, ওনাদেরকে নম্বর দিবার যোগ্যতা এখন ওনাদের নেই। 2026 বিধানসভা নির্বাচনের মাত্র 2 থেকে 2.5 মাস বাকি রয়েছে। ওনারা সময়ের অপেক্ষায় 100 পদে, ওদিকে ওনাদের নম্বর যোগ্যতা নেই। ওদিকে আপনারা জানেন 2021 সাল বিধানসভা নির্বাচনের পর ওনারা সম্পূর্ণরূপে হাইলাকান্দি ডেভেলপমেন্টের ক্ষেত্রে 3টা সমষ্টিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। বুঝতে পেরেছি। কারণ যারা আছে তাদের কাছে রাস্তাঘাটের হোক, কত নাম্বার দেবেন এই 3 বিধায়ক রয়েছেন হাইলাকান্দি জেলায়? নাম্বার আমি মনে করি আমাদের যে 26-এর নির্বাচন আছে, সেই নির্বাচনে ওনাদের আমরা রিপোর্ট কার্ড বানিয়ে রেখেছি। আমরা 6 লক্ষ ভোটারে একটা ফাইল বন্দি করে কত নাম্বার দেবেন? কত নাম্বার দেবেন? বিগ জিরো। ওনারা কত নাম্বার দেবেন? নাম্বারের প্রসঙ্গই আসে না, আসলে বর্তমানে ওনাদের যে যোগ্যতা সেই অনুসারে বলছি। কারণ আজকের দিনে আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গৌরবান্বিত এই 3 জন বিধায়ককে পেয়ে। কারণ বিগত 70 বছরে আমাদের হাইলাকান্দি জেলায় যা হয়নি, এই বছর তা হয়েছে আমরা দেখতে পেয়েছি। কারণ আপনারা দেখতে পেয়েছি আমাদের হাইলাকান্দি থেকে একটি সমষ্টি বাদ দেওয়া হয়েছে, দামচড়াই উচ্ছেদ প্রক্রিয়া চলছে, বা আরো বিভিন্ন। তাদের রিপোর্ট কার্ডে কি দেবেন আপনারা? রিপোর্ট কার্ডে এখন নয়, সেটা আগামী 26-এর নির্বাচনের আগে বাকি জনগণ সেটা 3 জন বিধায়ক, বিশেষ করে 2 জনের কথা আমরা উল্লেখ করেছি, সুজান এবং নিজাম, তাদের কত নম্বর রেটিং দেবেন আপনারা? রিপোর্ট কি রাখবেন? আমি যদি তাদেরকে নাম্বার দিতে দেন, রিপোর্ট দিতে দেন, তাহলে আমি স্পষ্ট কথাই বলবো, যখন তাদেরকে আমরা জনসাধারণদের আমাদের সংক্ষেপে জিজ্ঞেস করো রামধন, রিপোর্ট কার্ডে A+ 0 কি দিচ্ছে তারা? কিন্তু
ওই দিনও তাদের রিপোর্ট রিপোর্ট কার্ডে কার্ড আপনারা কি জিরো দিচ্ছেন? ওই দিনও জিরোই ছিল, আজকেও জিরো। বেশ, জিরো রিপোর্ট কার্ডে জিরো। অর্থাৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে হাইলাকান্দি থেকে রামধন ছিলেন এবং আমাদের সঙ্গে বাগবর থেকে ছিলেন শাহিদ তেসিন। এবং আমরা আজ গোটা আলোচনায় যেটা দেখতে পেলাম, 4টি কেন্দ্র লামডিং, হোজাই, হাইলাকান্দি এবং বাগবর, প্রত্যেকজন বিধায়ক অর্থাৎ শিবু মিশ্র, রামকৃষ্ণ ঘোষ এবং 2জন বিধায়ক আলগাপুরের নিজামুদ্দিন এবং কাটলিছড়ার সুজামুদ্দিন লস্কর এবং পাশাপাশি বাগবর কেন্দ্রের বিধায়ক শেরমান আলী, প্রত্যেকের রিপোর্ট কার্ডে কিন্তু জিরো। অর্থাৎ কেউ হিরো নয়, প্রত্যেকে জিরো রিপোর্ট কার্ডে উঠে এসেছে। এবং এবারে চোখ খোলার সময় এসে গেছে প্রত্যেকটি কেন্দ্রের মানুষের। তারা ভেবেচিন্তে আগামী নির্বাচনে নির্বাচিত করবেন তাদের বিধায়ককে এবং তাদের প্রতিশ্রুতি তারা মানবেন কিনা সেদিকেও তারা লক্ষ্য রাখবেন বলে আশা করছি। এবং নিউজ লাইভ বাংলার আজকে যে উদ্দেশ্য ছিল তা কিন্তু ইতিমধ্যে আমরা প্রকাশ করেছি, রিপোর্ট কার্ড প্রকাশ করেছি। সাফ কথা আজকে এখানে শেষ করছি। আমাদের সঙ্গে আইনজীবী মধুমিতা দিও ছিলেন আমাদের সঙ্গে আলোচনায়, তাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে আসার জন্য। অনেক অনেক ধন্যবাদ প্রত্যেককেই।